বিয়ের পরেই নিজের জামাই সম্পর্কে প্রথম যে বিষয়টা আমি খেয়াল করেছিলাম সেটা হলো আমার জামাই কারো হাতে কোনো টাকা দিতে চায় না। বিষয়টা হলো এরকম যে কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটা সে নিজে কিনে এনে দিবে, কিন্তু নগদ টাকা কখনোই কাউকে হাতে দিবে না, এমনকি আমার হাতেও দিবে না। তবে কিছুদিন যেতেই আরো একটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো আমার জামাই বাজার করে বাসায় ফেরার পরে আমার শাশুড়ি তার কাছ থেকে কিছু টাকা চায়, অন্য কোনো কিছু বলে না, বেশ কড়া গলায় বলে আমাকে কিছু টাকা দে তো। আমার জামাই কোনো উত্তর না দিয়ে বাধ্য ছেলের মতন পুরো ওয়ালেটটাই শাশুড়ি মার হাতে তুলে দেয়। আমার শাশুড়ি ওয়ালেটটা উকি ঝুঁকি মেরে বেশ কয়েকটা খুচরা টাকা নিয়ে যায়। এর মানে দাঁড়াচ্ছে আমার শাশুড়ি ছাড়া আমার জামাইয়ের কাছ থেকে আর কেউ কোনো নগদ টাকা পেত না। এই বিষয়টা আমার কাছে প্রথম দিকে সেরকম একটা কিছুই মনে হতো না, কিন্তু আস্তে আস্তে বিকতে লাগলো। না না, আমার শাশুড়ি মায়ের ওপর না, আমার জামাইয়ের ওপর। কারণ বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই আলাদাভাবে কম করে হলেও আলাদা খরচের জন্য কম বেশি হলেও কিছু না কিছু টাকার কিন্তু প্রয়োজন পড়ে, যে প্রয়োজনের কথাগুলো সে কাউকে বলতে পারে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু হলেও লাগছিল আমার। ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে আমার মন খারাপ হতো বেশ, বিশেষ করে যখন বাবার বাড়িতে যেতাম সেই সময়। আমার বাবার বাড়িতে যাওয়ার সময় আমার স্বামীর কেনাকাটা নিয়ে কোনো কার্পণ্যতা ছিল না, কখনোই করতো না। কিন্তু তারপরেও প্রত্যেকটা মেয়ের কিন্তু আলাদা আলাদা একটা গোপন একটা স্বাদ আহ্লাদ ইচ্ছা থাকে, সেটাও আবার তার স্বামীর সম্মান রক্ষা করার জন্য। বাবার বাড়িতে ছোট ভাই বোনকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলতে ইচ্ছা করে তোদের দুলাভাই তোদেরকে এই টাকাগুলো দিয়েছে। মায়ের হাতে একটা নোট গুঁজে দিয়ে বলতে ইচ্ছে করে মা তোমার জামাই তোমাকে এই টাকাটা দিয়েছে। বাড়িতে কাজের বুয়াদেরকেও কয়টা টাকা ধরিয়ে দিতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে চাচি আপনার জামাই টাকাটা দিয়েছে, আপনারা পান খেয়ে নিচ্ছে মতো। যখন আমি এগুলো করতে পারতাম না তখন আমার খুব মন খারাপ হতো। আবার ওকে কিছু বলতেও পারতাম না, ও যদি আমাকে ভুল বুঝে। মাঝে মাঝে এই বিষয়টা নিয়ে এতটাই মন খারাপ হতো, যে এতটাই অভিমান জমতো যে নিজের অজান্তেই ভেবে ফেলতাম যখন সে মাকে টাকা দিত তখন তো আমার হাতেও দু একটা টাকা দিতে পারতো। অল্প কিছু দিক, তাও তো কিছু টাকা দিত, আমার ইচ্ছা স্বাদগুলো আমি পূরণ করতে পারতাম। আমি এই সমস্ত কথা একদমই মনে আনতে চাইতাম না, কিন্তু ওই যে কথায় আছে না, সংসার বড় জটিল জিনিস। এর কিছুদিনের মধ্যে আমার কাজিন বোনের বিয়ে ঠিক হলো। আমার বাকি বোনেরা সবাই ফোন দিয়ে এটা ওটা প্ল্যান করছে, বলছে যে আলাদাভাবে এটা করবে ওটা করবে। আমি কিছুই বলতে পারতাম না, আমি শুধু শুনতাম আর হেসে হেসে উত্তর দিতাম। সবার সাথে কথা বলার পর আমার এতটাই খারাপ লাগতো যে আমি নীরবে বসে কান্না করতাম। আমার জামাই অবশ্য অনেকবার আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কান্না করছো কেন। আমি তাকে কিছুই বলতে পারিনি। সেই সময়টাতে একটু আমার যেতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই, নিজের আপন কাজিন, তো সেক্ষেত্রে যেতেই হবে। মনটা অনেক ক্ষেত্রে ভারী করেই সমস্ত কিছু গুছিয়ে নিলাম যাওয়ার জন্য। এখনই আমরা বের হব, ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি মা হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে এসে আমার ডান হাতটা তার হাতের ভেতর নিয়ে কি যেন কাগজের মতো একটা কিছু গুজে দিচ্ছিল হাতে। আমি অবাক চোখ করে ফ্যাল ফ্যাল করে আমার শাশুড়ি মায়ের দিকে তাকালাম। আমার শাশুড়ি শুভ্র চেহারা নিয়ে বলল, আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমি তোমার জন্য জমা করেছিলাম। আমার ছেলে ছোটবেলা থেকে কাউকে টাকা দিতে চায় না, ভেবেছিলাম বিয়ের পরে বউয়ের সাথে অন্তত এমন করবে না, কিন্তু ও যখন থেকে জানতে পেরেছি ও তোমার সাথেও এমন করে, ঠিক তখনই আমি বাধ্য হয়ে এমনটা করতে বাধ্য হয়েছি। এই টাকাগুলো তুমি নাও, টাকাটা তোমার অনেক প্রয়োজন হবে যেহেতু তুমি বাবার বাড়িতে যাচ্ছ। বাবার বাড়িতে যাও, টাকাটা প্রয়োজন মতো তুমি খরচ করো। শাশুড়ি মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার মুখে চোখে কোনো কথা আসছে না, খারাপ লাগাগুলো যেন এক নিমিষে কোথায় গায়েব হয়ে গেল। শাশুড়ি মা ওটাও বুঝতে পেরে দূরে না দাঁড়িয়ে থেকে একদম আমার কাছে এসে আমাকে আগলে নেয় এবং আলতো ভাবে আদর করে দেয়। সে আমাকে বলে, বৌমা আমিও তো একদিন এই বাড়িতে বউ সেজে এসেছিলাম, এখন কোথায় কেমন লাগে সেটা আমিও বুঝতে পারি। এই সংসারে এসে আমি যেটা পাইনি সেটা তোমাকে আমি দিতে চাই, তুমি শুধু সবার খেয়াল রেখো। মুহূর্তটা ছিল অন্যরকম সুখের ছোঁয়া, নতুন জীবনের নতুন অধ্যায়ের প্রথম আত্মতৃপ্তি।